এই স্যার সাকলাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি অষ্টম গণিত নতুন কারিকুলাম 2024 এর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে জীবন গড়ি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে 72 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠার একক কাজ সহ করাই দেব। তাহলে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে রিডিং অংশ সহ আমি তোমাদের বুঝাই দেব এবং তোমরা অবশ্যই 72 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে তোমরা বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে। বিভিন্ন সময়ের সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে তোমরা জানো যে ডাচ বাংলা ব্যাংক যে আছে, এই ডাচ বাংলা ব্যাংক কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দিচ্ছে এবং যাদের বয়স 18 বছরের নিচে তাদের কিন্তু ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তো সেখানে কোনো চার্জ নেওয়া হবে না। তুমি যত টাকা সেখানে তোমার অ্যাকাউন্টে যোগ করো এবং যত টাকাই তুমি বের করো না কেন কোনো চার্জ হবে না, কারণ এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু একটা অনেকটা সুবিধা দিয়েছে তারা। তো কাজেই আমাদের কিন্তু শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হয়েছে। এই অধ্যায়টি পড়লে আমরা তা বুঝতে পারবো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তার মাঝে মধ্যে তার বাবা মা ও নিকট আত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা পায়। তোমরা দেখো না যে তোমাদের যাদের জন্মদিন হয়, তো জন্মদিনে অনেকে কিন্তু অনেক রকম গিফট দেয়। কেউ টাকা দেয়, কেউ পোশাক দেয়, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম উপহার দেন কিনা। তো শান্তা বিষয়টি বুঝতে পেরেছে যে বাবা মা ও নিকট আত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা পায়। তো সেই কোনো শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে। তো সঞ্চয় বলতে অবশ্যই বোঝো যে যেটা আমাদের সঞ্চিত টাকা অর্থাৎ জমা টাকাকে সঞ্চয় বলা হয়। এবং এই জন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে। ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় করতে চায়। ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো বিষয়টা আসলে দেখো, এখানে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ তুমি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, তো সেখানে কাগজপত্র অবশ্যই থাকতে হবে, ডকুমেন্টস তো থাকতে হবে, তাই না? কার নামে সেই 100 টাকা প্রারম্ভিক মূলধন জমা হবে, তাই না? এর পূর্বে আমি যখন প্রথম পর্ব আলোচনা করেছি, তো সেখানে আমি প্রারম্ভিক মূলধন বিষয়টিকে এক্সপ্লেইন করে দিয়েছি। তো প্রারম্ভিক মূলধন আর তারপরে আমি বলে দিচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বা স্থাপনের সময় যে মূলধন সংগ্রহ করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। তো সে একটা ব্যাংকে গিয়ে সে অ্যাকাউন্ট খুলবে এবং সেখানে সে প্রতি মাসে 200 টাকা করে জমাবে। তার জন্য তো একটা প্রারম্ভিক মূলধনের দরকার আছে। সেই প্রারম্ভিক মূলধনটা হচ্ছে 100 টাকা। প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও 200 টাকা জমা দিতে হবে। এরপরে প্রতি মাসে কিস্তি 200 টাকা নিয়মিত জমা দিতে হবে। এই জমা টাকার উপরে ব্যাংক 7% হারে মুনাফা যোগ হবে। তার মানে ও যে প্রতি যে মাসে 200 টাকা করে ব্যাংকে জমা রাখবে, এর ফলে সে কিন্তু 7% করে মুনাফা পাবে। তো 7% মুনাফা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা সে 60 টাকা পাবে। তাহলে 200 টাকায় সে 1 বছরের মুনাফা 14 টাকা পাবে। এভাবেই কিন্তু তার মুনাফাটা কিন্তু বাড়তে থাকবে, তাই না? এই মুনাফার হার পরিবর্তন হতে পারে।
শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো, সঞ্চয় ব্যাংকিং স্কুল খুললো। তার মানে শান্তার যে একটা মানসিকতা, চিন্তা ভাবনা, এটা আমার খুবই ভালো লেগেছে। সে স্টুডেন্ট থাকাকালীন সে টাকা সঞ্চয় করছে। এটা কিন্তু যখন সে পড়াশোনা করতে করতে এক সময় সে দেখা গেল যে এখন চাকরির একটা বয়স হয়ে গেল, তখন তো অনেক টাকার প্রয়োজন, তাই না? তখন কিন্তু সে সেই টাকাগুলো ব্যবহার করতে পারবে কিনা। তো কাজেই আমার শান্তার চিন্তা ভাবনা, মানসিকতা খুবই ভালো লেগেছে। তো আমাদের প্রত্যেক স্টুডেন্টদের এমনই হওয়া উচিত যে তোমরা টাকাগুলো নষ্ট না করে তোমরা যদি সঞ্চয় করো, এটা কিন্তু ভবিষ্যতে তোমার কাজে দিবে, তাই না? তুমি কি জানো কিস্তি কি এবং 7% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হয়, অর্থাৎ এই যে মনে করো যে শান্তা প্রতি মাসে সে 200 টাকা করে দিবে, এই যে পর পর বিষয়টা বুঝতে হবে। নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হয় তাকে কিন্তু কিস্তি বলে, তাই না? আর 7% হারে মুনাফার অর্থ হলো 100 টাকা জমা রাখলে 1 বছর পর ব্যাংক তাকে 60 টাকা মুনাফা দেবে। এটাই হচ্ছে কিন্তু মুনাফার হার। এই জন্য আমরা জানবো যে মুনাফার হার কি। মুনাফার হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফাকে। ওকে, তো এখন বলছে তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত, দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত, তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? তোমার উত্তর এখানে লিখে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের 72 পৃষ্ঠায় দেখো এখানে একটা ছক আছে। এই ছকের মধ্যে আমাদের এই 3টা প্রশ্নের উত্তর লিখতে বলছে। তো এই প্রশ্ন 3টির উত্তর লিখতে গেলে আমাকে জানতে হবে এর কৌশল। আমি তোমাদের একটা সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো মোট জমার পরিমাণকে আমরা y ধরলাম, এরপরে mx প্লাস c। এটা আবার কি? এটা হচ্ছে একটা বীজগাণিতীয় সূত্র যেটার মাধ্যমে তুমি খুব সহজেই কোন মাসে তুমি কত টাকা জমা করছো সেটা খুব সহজে বের করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে এই y হচ্ছে মোট জমা, আর এই যে m দেখতে পাচ্ছ না, এই mটা কি, এবং এই যে x দেখতে পাচ্ছ, এই xটা কি? m হচ্ছে কিস্তির পরিমাণ এবং x হচ্ছে কিস্তির সংখ্যা এবং c হচ্ছে প্রারম্ভিক জমা। তো এটাকে যদি আমরা বাংলায় এক্সপ্লেইন করি তাহলে কি হবে? মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণন কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। তো এটাই কিন্তু আমাদের সূত্র। তো আমরা খুব সহজেই এই সূত্রের মাধ্যমে এই প্রশ্ন 3টির উত্তর কিন্তু দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে প্রথম যে প্রশ্নটি করেছে যে প্রথম মাসে শান্তার মোট জমা কত। তো দেখো প্রথম মাসে বলতে এখানে কিস্তির পরিমাণ কিন্তু তার হচ্ছে 200 টাকা, তাই না? এবং কিস্তির সংখ্যা কিন্তু প্রথম মাস হলে কিস্তির সংখ্যা হবে 1, দ্বিতীয় মাস হলে 2, তৃতীয় মাস হলে 3, 10তম মাস হলে 10। যত কিস্তির সংখ্যা সেটা দ্বারা আমরা এই কিস্তির পরিমাণকে গুণ করব, প্লাস তার কিন্তু প্রারম্ভিক জমা ছিল 100 টাকা। যেহেতু ওখানে সে যখন অ্যাকাউন্ট খুলতে গিয়েছিল তখন কিন্তু ব্যাংক কর্মকর্তা তাকে জানাইছিল যে প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, তার কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা দিয়ে তাকে অ্যাকাউন্টটি খুলতে হবে। তো এটা যদি এখন আমরা হিসাব করি তো 200 এককে 200 যোগ 100 তাহলে সমান কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 300 হবে। তাহলে এটাই কিন্তু আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার দিলাম। প্রথম মাসে শান্তার মোট জমা হচ্ছে 300 টাকা। প্রথম মাসে শান্তার মোট জমা হচ্ছে 300 টাকা। এবারে বলছে দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। তাহলে এবারে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই যে 1 কে মুছাই দিয়ে আমরা 1 এর জায়গায় 2 লিখবো, যেহেতু কিস্তির সংখ্যা হচ্ছে 2, তারপরে দ্বিতীয় মাস। তাই এখন আমরা এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 2 দুগুণে 4, 400, আর তার সাথে প্রারম্ভিক জমা হচ্ছে 100। তাহলে 4 আর 1 কত?
500। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা। এরপরে 3 নং যে প্রশ্নটি, তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? তাহলে তৃতীয় মাস বলতে কিস্তির সংখ্যা হবে 3, তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আর 100 কি? 100 হচ্ছে প্রারম্ভিক জমা, তাহলে এই 600 এর সাথে যদি 100 আমরা যোগ করি তাহলে কত হবে? 700। তো এটা তোমরা কি করবা, এই ফাঁকা যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে তোমরা খুব সুন্দর করে লিখে নিবা। ওকে, এবারে আমরা 73 পৃষ্ঠার একক কাজটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একক কাজটি খুবই সহজ হবে আমি মনে করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক কাজ, শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার 1 বছরে মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো। তোমরা সকলেই জানো 1 বছর সমান হচ্ছে 12 মাস, তার মানে দেখো এখানে 0 থেকে 12 পর্যন্ত লেখা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে দেখো কিস্তির সংখ্যা 1, পরিমাণ হচ্ছে 200 টাকা, প্রারম্ভিক জমা হচ্ছে, এটা দ্বারা বোঝাইছে যে প্রারম্ভিক জমা হচ্ছে 100 টাকা, প্রারম্ভিক জমা হচ্ছে 100 টাকা। তার মানে এই পুরো ছকের মধ্যে আমরা কি লিখব? 100 টাকা লিখে দেব। এরপরে ক্রম সঞ্চিত মোট জমা, যেটার আমি সূত্র তোমাদের পড়াই দিচ্ছি, যে মোট জমা সমান হচ্ছে কিস্তির পরিমাণ গুণন কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ মাসে এই ঘরটা কিভাবে পূরণ করব, পঞ্চম মাসে কিভাবে পূরণ করব, দেখো আমরা এটাকে ভালো করে খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ, এখানে কিস্তির সংখ্যা হচ্ছে 4, কিন্তু পরিমাণ কিন্তু 200 হবে। কত হবে? 200 হবে, এবং প্রারম্ভিক জমা কিন্তু 100 হবে। তাহলে ক্রম সঞ্চিত মোট জমা কত হবে? তাহলে এটা খুবই সহজ, আমরা জাস্ট এখানে এই 3 কে আমি মুছাই দিলাম, 4 লিখলাম। কেন? যেহেতু কিস্তির সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8। 800 সাথে যদি আমি প্রারম্ভিক জমা 100 যোগ করি তাহলে কত হবে? 900 টাকা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম, কিস্তির সংখ্যা 5, তাহলে পরিমাণ 200, প্রারম্ভিক জমা 100, তাহলে ক্রম সঞ্চিত মোট জমা কত হবে? ক্রম সঞ্চিত মোট জমা হবে যে এখানে আমরা কিস্তির সংখ্যা 5 ধরব, তাহলে 5 দুগুণে কত হবে? 5 দুগুণে হবে 10। এরপরে প্রারম্ভিক জমা হচ্ছে 100, তাহলে 1000 এর সাথে 100 যোগ করলে কত হবে? 1100 টাকা হবে। কত হবে? 1100 টাকা হবে। এটা হচ্ছে পঞ্চম কিস্তি। এরপরে ষষ্ঠ কিস্তি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিস্তির সংখ্যা হবে এবারে কত? এবারে কিস্তির সংখ্যা হবে 6। তাহলে কিস্তির সংখ্যা যদি 6 হয় তাহলে 6 দুগুণে কত হবে? 6 দুগুণে হবে 12, তাহলে আমরা 12 লিখব। 1200 আর 100 মিলে কত হবে? 1200 আর 100 মিলে হবে 1300, তাই না? এরপরে দেখো সপ্তম কিস্তির সংখ্যা হচ্ছে 7, পরিমাণ হচ্ছে 200, প্রারম্ভিক জমা হচ্ছে 100। তাহলে ক্রম সঞ্চিত মোট জমা কত হবে? ক্রম সঞ্চিত মোট জমা হবে, তাহলে যেহেতু কিস্তির সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 দুগুণে হচ্ছে 14, তাহলে 1400 এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে কত পাচ্ছি? 1500 পাচ্ছি। এটা হচ্ছে সপ্তম কিস্তিতে মোট জমা। এরপরে কিস্তির সংখ্যা এবারে যদি কত হয়? কিস্তির সংখ্যা এবারে যদি 8 হয়, কিস্তির সংখ্যা যদি এবারে 8 হয় তাহলে আমরা 7 কে মুছে দিয়ে 8 লিখলাম, তাহলে 8 দুগুণে কত হচ্ছে? 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16 আর 1 17, তার মানে কিস্তির সংখ্যা যখন 8 তখন মোট জমা হচ্ছে 1700 টাকা। এরপরে কিস্তির সংখ্যা যদি 9 হয় তাহলে মোট জমা কত হবে? তাহলে 9 দুগুণে হচ্ছে কত? 9 দুগুণে হচ্ছে 18, তাহলে 18 আর 1 মিলে কত হবে? 1900 টাকা, 1900 টাকা। এরপরে কিস্তির সংখ্যা যদি 10 হয়, কিস্তির সংখ্যা যদি 10 হয় তাহলে 10 দুগুণে কি হবে? 10 দুগুণে কি হবে? 10 দুগুণে 20, আর 0 দুইটা বসাই দিলাম, তাহলে 2000 এর সাথে 100 যদি আমি এখন যোগ করি তাহলে কি হবে? 2100 হবে। এরপরে কিস্তির সংখ্যা 11 হলে তাহলে আমি কি লিখতে পারবো? 11 দুগুণে 22, 0 দুইটা বসাই দিলাম, তাহলে 22 এর সাথে 1 যোগ করলে কত হবে? 23, তার মানে 2200 এবং 100 মিলে হচ্ছে 2300, তার মানে
300 টাকা। এরপরে সর্বশেষ বছরের যে হিসাব সেটা হচ্ছে কিস্তির সংখ্যা যদি 12 হয় তাহলে 12তম কিস্তিতে শান্তা কত টাকা জমা করবে, তাহলে 12 দুগুণে কত হচ্ছে, 12 দুগুণে হচ্ছে 24, তাহলে 24 আর 1 25, তার মানে 2500 টাকা সে জমা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে একক কাজ। সে 12 মাসে অর্থাৎ 12তম কিস্তিতে সে মোট জমা করবে 2500 টাকা। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি তোমাদের 72 এবং 73 পৃষ্ঠার সমাধান করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই সকল সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।